আজকে তোমাদের যেটা বলছো পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো সবার আগে জানতে হবে যেটা হচ্ছে চরিত্র কয়টা। তো এর মুখ্য চরিত্র হচ্ছে অপূর্ব, মানে প্রধান চরিত্র। তারপর এখানে দেখতে পাবো আর কাকে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, গিরিশ মহাপাত্র, জগদীশ বাবু, নিমাই বাবু। দেখব অপূর্বর রান্নার ঠাকুর হচ্ছে তিওয়ারি, আর তার দুই বন্ধু রামদাস আর হচ্ছে তলোয়ারকার। আর আরেকজনের পরিচয় সেটা হচ্ছে খ্রিশ্চান মেয়ে। মেয়েটির নাম দেয়নি, কিন্তু খ্রিশ্চান মেয়ে। খ্রিশ্চান মানে খ্রিস্টিয়ান। এই কটা চরিত্র এই গল্পটার মধ্যে পাবো। তাহলে কী বললাম, প্রধান চরিত্র হচ্ছে অপূর্ব, তারপরে কি বললাম পলিটিক্যাল সাসপেক্ট হচ্ছে সব্যসাচী মল্লিক, আর গিরিশ মহাপাত্র, জগদীশ বাবু, নিমাই বাবু, আর অপূর্বর রান্নার ঠাকুর তিওয়ারি, আর তার বন্ধু রামদাস, আর হচ্ছে তলোয়ারকার। এগুলো চরিত্র কিন্তু আমরা এই গল্পটার মধ্যে পাবো। অ্যাকচুয়ালি পথের দাবি গোটাটা একটা উপন্যাস, আমাদের মধ্যশিক্ষা পর্ষদ ছোট্ট একটা এর মধ্যে এখানে তুলে ধরেছেন। তো প্রত্যেকটা পাঠ করে আমাদেরকে জানতে হবে যে কি। তো প্রথম পার্টে যেটা হচ্ছে অপূর্ব থানায় গিয়েছে। এবার থানায় গিয়ে দেখছে যে তার প্রত্যেকের সেখানে খানা তল্লাশি চলছে। কাকে খোঁজার জন্য? সে স্বদেশী বিপ্লবী পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে। ওদের সেখানে এক অদ্ভুত ব্যক্তির আগমন ঘটে, তার নাম হচ্ছে গিরিশ মহাপাত্র। তো চলো এখন যেটা দেখি, বলছে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যে তাহাদের টিনের তরঙ্গ ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। বলছে সেখানে কি দেখছে, যে জগদীশবাবুরা সবারই খানা তল্লাশি করছে, আর যেসব লোকদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখছে। ইহারা সকলে উত্তর ব্রহ্মে বার্মা অয়েল, ব্রহ্মে মানে হচ্ছে যে ব্রহ্মদেশ হচ্ছে আমাদের, আগে ব্রহ্মদেশ ছিল, এখন হচ্ছে মায়ানমার। এরা অয়েল কোম্পানির তেলের খনিতে কারখানায় মিস্ত্রি কাজ করতেছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে কোথায় চলে যাচ্ছে? রেঙ্গুনে। কোথায় চলে যাচ্ছে? রেঙ্গুন। ইহাদের নামধাম বিবরণ লইয়া সঙ্গের জিনিসপত্র পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হলো। কিন্তু পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক কার সামনে তোলা হলো? নিমাইবাবুর সামনে। এবার বলছে নিমাইবাবু, লোকটি কাশিতে আসলো। তো লোকটি কে ছিল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স বেশি হবে না, 30-32-এর বেশি নয়, কিন্তু ভারী রোগা। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল। সহসা মনে হঠাৎ আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। মানে সে এমনভাবে কাশতেছে মনে হচ্ছে এই যাবে ভাব, অর্থাৎ এই তো তার শেষ দিন হয়ে যাচ্ছে। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুতবেগে ক্ষয়ের দিকে ছুটিয়ে আছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সেই চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, সে সকল বিবরণ দিতে যাওয়াই দুটি চোখের দৃষ্টি বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কী যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলে, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। অপূর্ব বলছে যে কি, সেই লোকটাকে দেখে যে গভীর জলাশয়ের, অর্থাৎ গভীর জলাশয় মানে বলি না যে খুব গভীরের মাছ,
ঠিক তেমনই বলছে এই লোকটাকে দেখেই মনে হচ্ছে খুব গভীর জলাশয়ের তিনি, মানে তাকে ধরা খুব একটা সহজ হবে না। ইহারই কোন অতল তলে তার ক্ষীণ প্রাণশক্তি লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস পায় না। বলছে এর ভেতরে যে কতটা গভীরে সে ঢুকে আছে কেউ একে চাইলেও ধরতে পারবে না। কি বলছে, কেবল এই জন্যেই যেন আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বের দৃষ্টি আকৃষ্ট করিয়া সহস্যে করিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। কার কথা বলছে? সে পলিটিক্যাল সাসপেক্ট যেটা ঢুকছে সব্যসাচী মল্লিক। দেখে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে, পরে বলবে সে গিরিশ মহাপাত্র, কিন্তু যাকে খুঁজছিল তো তার কি বলছে, সে যে ঢুকছে তাকে কি বলছে যে তার দেশ পোশাক দেখে মনে হবে কি সে স্বাস্থ্য গেলে কি হবে, তার শখ ইচ্ছা একদম 16 আনা ভরপুর আছে। এতক্ষণ অপূর্ব তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত। এবার সেই লোকটিকে দেখলো, হাসি গোপন করে, মানে হাসি টাসি চেপে রাখতে হলো না। মাথার সম্মুখে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বললেই চলে। বলছে সামনের দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় আর কানের দিকে যদি বলে কেউ কোনো চুলই নেই, এমনি ছোটো করিয়া ছাটা। ছোটো করে ছাটা মানে কি, এখানে ছোটো ছোটো চুল। মাথায় চেরা স্মৃতি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধ ঘর ভাসিয়া দিয়েছে, মানে ভরিয়া দিয়েছে। বলছে কি বলতে, বলছে তার অপর্যাপ্ত তৈল নিষিক্ত মানে কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ কিসের গন্ধ বেরোচ্ছে, তেলের গন্ধ। এবার তেলের গন্ধ কী করছে, তার মাথার যে তেলের গন্ধ গোটা ঘর কী করছে, গন্ধে মৌ মৌ করছে। গায়ে কি আছে, জাপানি সিল্কের রামধনী রঙের চড়িদার পাঞ্জাবি। তার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ মানে কি কিছুটা অংশ দেখা যাচ্ছে। উত্তরীয়ের তো কোনো বালাই নেই। পরনে বিলাতি মিলের কালো মকমল, পাড়ে সূক্ষ্ম শাড়ি, পায়ে হচ্ছে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়ে বাঁধা বার্নিশ করা পামসু, আর তলাটা মজবুত টেকসই করা আগাগোড়ায় লোহার নাল বাঁধা, আর হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ঝুড়ি। বলছে কয়েকদিন জাহাজের ধকলে সমস্তই নোংরা হয়ে উঠেছে। তো বলছে কী দেখলো তার, মানে টোটাল তার শরীরে চুল থেকে শুরু করে পা অবধি কী কী পড়ে আছে সেগুলোর বিবরণ কিন্তু অপূর্ব দিয়ে। সেই লোকটি কী কী পড়ে আছে, যে পায়ে সবুজ রঙের মোজা, বিলাতি মিলের কালো মকমল, উত্তরীয়ের তো বালাই নেই, ও রুমালের মধ্যে বাঘ আঁকার ছবি কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। আর কি আছে, তোর এক গাছে হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ঝুড়ি। কয়দিনে জাহাজের ধকলে সমস্ত কী হয়েছে, নোংরা হয়েছে। ইহার আপাদ মস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, আর আমি জামিন দিতে বলছি সে যে এ নয়, আমি আপনাকে বলে দিতে পারি। আপনি যে সব্যসাচী মল্লিককে খুঁজছেন সেটা সব্যসাচী মল্লিক এর নয়, কারণ এর পোশাক দেখলে সবাই যে কোনোভাবে হাসবে। আর এমন নেবুর তেলের গন্ধ যে গোটা গন্ধে মম করছে, মানে সবার দম বেড়ে যায়, এরকম একটা ব্যাপার। তো কাকাকে বলছে কি নিমাইবাবুকে, ঠিক আছে। তো যে নিমাইবাবু চুপ করিয়া রইল। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথা একবার ভেবে দেখুন। অর্থাৎ তার কালচারটা কী দেখুন, ভাবো। যাকে খুঁজছেন তার কালচারটা অন্যরকম, স্বদেশী সে, তো সে এরকমভাবে করবে। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কইলে তোমার নাম কি? বলছে আগে গিরিশ মহাপাত্র। বলছে এই লোকটি জবাব দিচ্ছে, যে লোকটিকে দেখছে সেই লোকটা এবার বলছে তার নাম, আস্তে আস্তে বলছে কী নাম, বলছে গিরিশ মহাপাত্র। তার লোকটার নাম কি জানলাম, যে লোকটাকে ধরেছে সে লোকটার নাম কি দেখলাম, গিরিশ মহাপাত্র। আর কাকে খুঁজছে, পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে খুঁজছে। একদম মহাপাত্র, তুমিও তো তেলের খনিতে কাজ করছিলে নাকি? এখন রেঙ্গুনেই থাকবে। তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাকে বা পকেটে কি আছে। এবার তার ট্যাকে আর পকেট দেখতে যাচ্ছে, কী দেখছে দেখো। কি বলছে, বলছে তার ট্যাক হইতে একটি টাকা, গন্ডা 6 পয়সা বাহির হলো। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটটুল, কয়েকটা বিড়ি, একটা ডেসলার, একটা গাজার কলকে। তাহলে তার ট্যাগ থেকে কী পাওয়া গেল, 1 টাকা, গন্ডা 6 পয়সা,
কয়েকটা বিড়ি, একটা ফুটরুল, একটা দেশলা, একটা গাজার কলকে। নিমাইবাবু কইলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আজ্ঞে না, তবে বস্তুর পকেটে কেন? আজ্ঞে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কইলেন, দেখো জগদীশ, কীরকম সদস্যয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাজের কলকিটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কইলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তো তোমার বিদ্যমান বাবা। কে বলছে কথাটা? জগদীশবাবু বলছে। নিমাইবাবুকে যখন তার সম্বন্ধে কথা বলে তখন জগদীশবাবু কিছুক্ষণ মৌন মানে কি নীরব থাকলে এবং তারপরে বলছে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণই তো তোমার মধ্যে বিদ্যমান। বললেই পারতে খাই, কিন্তু কদিন বা বাঁচবে এই তো তোমার দেহ, আর খেও না। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষ বলতে কে? সেটা জগদীশবাবুর কথাটা। মহাপাত্র মাথা নাড়িয়ে অস্বীকার করিয়া বলল, আজ্ঞা না, মাইরি খাইনি, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র, নইলে নিজে খাইনি। জগদীশবাবু চটিয়া গেলেন, তো রেগে গেল। দয়ার সাগর, পরকে সেজে দিই আবার নিজে খাই না, মিথ্যেবাদী কোথাকার। এটা কে বললো? জগদীশবাবু কাকে বললো? গিরিশ মহাপাত্রকে বললো। এই লাইনটা কিন্তু কোশ্চেন আসতে পারে। অপূর্ব কইল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বললেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র, কি বলো? জগদীশ পারে তো? জগদীশ সম্মতি জানান। কইলেন, কিন্তু নিশ্চয়ই, কিছুই বলা যায় না ভায়া, আমার মনে হয় এই শহরে আরও কিছু নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রাখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কে এসেছে বর্মায়? গিরিশ। কে এসেছে? সব্যসাচী মল্লিক কিন্তু এসেছে, তাকেই খোঁজার জন্য কিন্তু এত খানা তুলেছে। আর গিরিশ মহাপাত্র কী করলো? ছেড়ে দিল। ঠিক আছে, ধরো ঠিক আছে, তাহাদের কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। কাকে বলে? কোন জানোয়ারটার কথা বললো? এখানে গিরিশ মহাপাত্রর কথাটা বললো। বলছে এই জানোয়ারটাকে ওয়াচ মানে কি, দেখার দরকার নেই। নেবুর তেলের গন্ধে ব্যাটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিল। বড়বাবু হাসিতে লাগলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাইরে হইয়া প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তার ভাঙা টিঙের তরঙ্গর চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্তর গতিতে উত্তরের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিলেন। এই একটা পার্ট গেল কিন্তু প্রথমে, যে থানায় আসলো অপূর্ব, সেখানে খানা তল্লাশি চলছে, আর সেখানে কী হলো? গিরিশ মহাপাত্র। কারণ কাকে খুঁজতেছিল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে খুঁজতেছিল। ক্লিয়ার? এবার সব্যসাচী মল্লিককে খুঁজতে গিয়ে কাকে পেয়েছে? একটা গিরিশ মহাপাত্র। তার অদ্ভুত এক চেহারা, অদ্ভুত তার জামা পোশাক, সেখানে সব হাসে এবং সেখানে কি অপূর্ব সেটা বললে যে এ হয়তো, সে যাকে খুঁজছেন সে হয়তো হতে পারবে না। পরবর্তীকালে গিরিশ মহাপাত্রকে কী করলো? ছেড়ে দেওয়া হলো। এবার যেটা দ্বিতীয় পার্টটাতে দেখতে পাবো, এখানে ভাগ করে নেই, কিন্তু আমি ভাগ করে বলে দিচ্ছি। দ্বিতীয় পার্টে দেখতে পাবো যে এই গিরিশ মহাপাত্রের চেহারাটা খুব একটা অপূর্ব ভুলতে পারে না। গিরিশ মহাপাত্রের চেহারাটা অপূর্ব খুব একটা ভুলতে পারে না, এবং যখন তার বন্ধুদের সাথে বসে এবং তার বাড়িতে চুরি হওয়ার ঘটনাটা কিন্তু বলে। এর পরের পার্টে কিন্তু সেটাই দেখবো। তো কী বলছে দেখি। আশ্চর্য, এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকে অপুর মনে যেন গ্রাহ্যই করিল না। বাসায় মানে গ্রাহ্য কেন করিল না? কারণ সেও চায় যে স্বদেশিরা আছে বলে আমরা একটু স্বাধীনতার মুখটা হয়তো দেখতে পারবো। সেই জন্য যে অপুর সব্যসাচী যে ধরা পড়ল না, সেটাতে সে খুশি হয়েছে। মানে ও তো চিন্তিত নয় যে ধরা পড়লো না, ঠিক আছে বলছে। এবারে বাসায় ফিরে দাড়ি গোপ কামানো হইতে শুরু করে সান্ধানিক স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলো বাধা পাইল না। কিন্তু ঠিক কী যে হলো ভাবিতে লাগলো, তাহার নির্দেশ নাই, অথচ চোখ কান বুদ্ধি তার সাংসারিক সকল ব্যাপার হইতে একবারে বিচ্ছিন্ন হইয়া কোন এক অদৃষ্ট পরিজ্ঞাত রাজবিদ্রোহী চিন্তাতে ধ্যানস্থ। অর্থাৎ সব কিছু ভুলে গিয়ে অপূর্ব কী বলতো, সেই লোকটির চিন্তা ভাবনা করতেছে। এই অত্যন্ত অন্যমনস্ক তলোয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কে বলছে কথাটা? তলোয়ারকার, তারই বন্ধু, তারই অফিস কলিগ। কী বল তলোয়ারকার তাকে বলছে, মানে তাকে এত চিন্তিত দেখছে। তো বলছে, তোমার কি তাহলে কোনো বাড়ি থেকে চিঠি ফিটি আছে নাকি? সব ঠিকঠাক আছে তো? কিন্তু অ্যাকচুয়ালি সে কার কথা ভাবছিল? সেই লোকটি, সে কোন লোকটির কথা ভাবছিল? গিরিশ মহাপাত্রের সে আশাক পোশাকের কথা ভাবছিল। বলছে, কই না, বাড়ির খবর সব ভালো তো। অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল,
যতদূর জানি সবাই তো ভালোই আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয় একত্রে জলযোগ মানে একসাথে সবাই টিফিন করতেন। রামদাসের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধে অনুরোধ করেছিলেন যতদিন তার মা বা বাটির আর কোনো আত্মীয় নারী এদেশে আসিয়া বসার উপযুক্ত না হলে ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ রামদাসের স্ত্রী তাকে কি দাদা বানিয়েছিলেন, অর্থাৎ তাকে কি বলতো, বোন বলে ডাকতো। রামদাসের স্ত্রীকে অপূর্ব কী বলে ডাকতো, বোন। বলছে সেই বোনের বলছে মিষ্টান্ন, কারণ যতদিন বাড়ির লোক না আসে ততক্ষণ সে এই বোনের কি বলতো প্রতিদিন এই মিষ্টিগুলো গ্রহণ করবে। অপূর্ব রাজি হয়েছিল। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বইয়া আনাতো, বইয়া মানে কি এগুলো সব নিয়ে আসতো এই খাবারগুলো। আজও সেই নিরালা পাশের ঘরটায় ভোজ্যবস্তু যখন সাজাইয়া দিয়ে গেল তখন আহারে বসে অপূর্ব নিজেই কথা পারিল। কি কথা? যে কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে। কার ঘরে চুরি হইয়াছে? অপূর্বর ঘরে চুরি হয়েছে। সমস্তই যাইতে পারিত কেবল ওপরে সেই খ্রিশ্চান মানে সেই খ্রিস্টান মেয়েটি। টাকা কড়ি ছাড়া সমস্তই বাঁচে গেছে। চোর তাড়াইয়া দরজার নিজের তালা বন্ধ করিয়া আমি বাসায় পৌঁছলে দেখি, চাবি খুলিয়া দেখি অনাহিত আমার ঘরে সব ঢুকিয়ে ছড়ানো জিনিসপত্র গুছিয়ে দিয়েছে এবং ফর্দ করিয়ে দিয়েছে যে কী কী তার চুরি গেছে। এমন নিখুঁত হিসেব করিয়া দিয়ে গেছে বোধহয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। কাকে বলছে কথাটা? তলোয়ারকে। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে মনে হয় না হে তলোয়ারকার, তাছাড়া এত বড় বন্ধু। বলছে সেই মেয়েটি আমার অনেক কিছু বাঁচিয়ে নিল। অর্থাৎ কী বলতো, অপূর্ব যেখানে ভাড়া থাকতো, ঠিক আছে, তার উপরতলায় তাহলে খ্রিস্টান মেয়ে এবং তার বাবা ভাড়া থাকতো, ভাড়া না তাদের বাড়িটা ছিল, আর তার নিচতলায় কে ভাড়া থাকতো বলতো, সেই অপূর্ব ভাড়া থাকতো তাদের বাড়িতেই। তো সেই খ্রিস্টান মেয়েটি কী বলতো অপূর্বকে বাঁচিয়ে দিয়েছিল। অপূর্ব বলল তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। বলছে বর্মায় নাচ দেখতে ফয়ায় গেছিলো। ইতিবছর এই ব্যাপার বলছে এই ইতিবছর মানে কি বলতো, এই জন্য এই ব্যাপারটা হয়ে গেছে। যেহেতু তিওয়ারি ছিল না, ঘর দেখছে ফাঁকা, এই জন্য চুরি হয়ে গেছে। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া কেউ করেনি। আমারও অনুমান কতটা তাই চুরি না করুক হয়তো সাহায্য করেছে। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের এবার দেখ এতটুকু ঘটনা গেল যে তাদের সামনে কি বললো, চুরির ঘটনাটা বললো, কে বাঁচালো, খ্রিস্টান মেয়েটি, সে অনেক কিছু বাঁচিয়ে নিতে পারলো। পরের ঘটনাটা দেখবো, সে পুলিশের ওখানে গেলে পুলিশ তাকে কোনো কাজকর্ম করে না, কোনো কাজকর্ম করে দেয়নি, মানে কোনো কিছু তার অভিযোগও শুনে নেয়। বলছে তারপর সকালে যখন পুলিশে খবর দেয়, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে কেউ আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই। তারা বরঞ্চ এমনিদের বিদ্রোহী বলতে সেই স্বদেশী যারা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, তারা দেশের হয়ে লড়ছে। এই বলে তাহার গিরিশ মহম্মদ তার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। এবার দেখ গিরিশ মহাপদের কথাগুলো তলোয়ারকে এবং রামদাসকে বলবে। কি বলবে? হাসি থামলে সে বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিকারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা, রুচি, তাহার বল, বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, মহাপাত্রের লোহার নালকটা পাম শু, তাহার নেবুর তেলের গন্ধ বিলাস, সর্বোপরি আগাগোড়া যা যা দেখেছে সব কিছু, কিন্তু গাজার কলকির আবিষ্কারের ইতিহাস সব বিস্তারে বর্ণনা করতে করতে হাসির বেগ কোনো মতো একবার সংবরণ করে শেষে কইল, তলোয়ারকার মহা হুঁশিয়ার, পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ কেউ কখনো দেখেনি। বলছে আমি যা দেখলাম, বলছে পুলিশের দোষ, পুলিশের এমনভাবে তাদেরকে বোকা বানিয়েছে এর আগে আমি কখনো হয়তো দেখিনি। বলছে অথচ গভর্নমেন্টের কত টাকায় না এরা বুনো হাঁসের পিছনে ছুটি করতে। বুনো হাঁস বলতে কি বলছে, রাঘব বল যেখানে তারা না যারা থাকে, তারা পলিটিক্যাল সাব্যসাচী মল্লিক একটা বড় বিপ্লবী ছিলেন, বড় স্বদেশী ছিলেন, স্বাধীনতা, তাকে ধরাটা খুব জরুরি ছিল তাদের ব্রিটিশদের পক্ষে। সেই জন্য তাকে খোঁজার জন্য অনেক পুলিশ টুলিশ লাগিয়ে খরচপত্র করছে। সেটাই বলছে গভর্নমেন্টের টাকা করে তারা ফালতুই। রামদাস বলল কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বুনো হাঁস বলতে কাদের? বুনো হাঁস বলতে সেই হাঁস না, সেই বিপ্লবীদের, বড় বড় বিপ্লবীদেরকে ধরা এদের কাজ। বলছে আপনার চোর ধরে দেওয়ার জন্য এরা নেই। বলছে আপনার চোর ধরার জন্য এরা নেই। কারা নেই? সে পুলিশ না।
আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ নাকি? অপূর্ব বলল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু। বাবাই একদিন এর চাকরিটা করে দিয়েছিল। কার কথা বলছে? সে নিমাইবাবুর কথাই বলছে, যে নিমাইবাবুর চাকরিটা আমার বাবাই একদিন করে দিয়েছিল। তারই আমারই আত্মীয় এবং আমার পিতার বন্ধু। পিতার বলতে অপূর্বর বাবার বন্ধু ছিল। কে বন্ধু ছিলেন? সেই নিমাইবাবু। বলছে রামদাস কইলে, তাহলে তো আপনাকে হয়তো তার একদিন প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলে সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় না। মানে সে বুঝতে পারছে আত্মীয়ের সম্পর্কে কথাটা বললাম, অপূর্ব কী ভাববে। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয়। তুমি যে ভাবছো যে আমার পরিবারের কেউ হবে বা কিছু, তার জন্য আমি তোমাকে খারাপ, একদম না। ইহাই সতেজ ব্যক্ত করিয়া যে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তিনি আপনার নন। বলছে তিনি আমার আত্মীয় হতে পারে, শুভাকাঙ্ক্ষী হতে পারে, কিন্তু তাই বলে আমার দেশের থেকে বড় কেউ হতে পারে না। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আমার আপনার। বলছে যার পিছনে টাকা পয়সা খরচ করতেছে সেই লোকটাকে ধরার জন্য, সেই লোকটির, সেই পরিবারের সেই লোকটির থেকে সেই লোকটি আমার কাছে সব থেকে আপন। বলছে কোন লোকটির? যে নিমাইবাবুর থেকে যে স্বদেশি লোকটার পিছনে যে টাকা পয়সা, সেই স্বদেশি লোকটা আমার কাছে আপন, কারণ তারা দেশের জন্য, দেশকে স্বাধীন করার জন্য লড়াই করছেন। রামদাস মুচকি একটু হাসিয়ে বললেন, এসব কথা বলার দুঃখ আছে? অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কার? শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করার চেষ্টা করেছেন। অর্থাৎ এখান থেকে বুঝতে পারবে যে অপূর্বর স্বাদেশিকতার পরিচয়, মানে সে স্বদেশকে কতটা ভালোবাসত এবং বিপ্লবীদেরকে কতটা তিনি সাপোর্ট করতেন, সেই পরিচয়টা কিন্তু এটার মধ্যে পাবো। কেন বলছে? বলবার সাধ্য আর থাক বা নেই, থাক সাধ্য আর যার থাক আমার নেই। বলিতে বলতে কণ্ঠস্বর তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বলছে কী কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। কে বলছে এটা? রামদাস, সরি তলোয়ারকারকে বলছে। তাই বলে অচিরেই দণ্ডভাগ আমার অপমান আমাকে কম বাজে না। বলছে যেভাবে আমাকে অপমান করেছিল সেই অপমানটাও আমার কিন্তু কম বাজে না শরীরে। তখন বলছে কি অপমান করেছিল? মানে অপূর্বকে অপমান করেছিল এই পুলিশরা। কীভাবে? দেখ, বলছে বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে, এই অন্যায়ের প্রতিবাদ যখন আমি করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলে দেশের স্টেশন থেকে কুকুরের মতো বের করে দিয়েছিল, দূর করে দিয়েছিল। এই লাঞ্ছনায় কালো চামড়া নিচে কম জ্বলে না তলোয়ারকার। বলছে এই লাঞ্ছনাটা কম জ্বলে না আমাদের ভেতরে। এমন তো নিত্যই ঘটছে, শুধু আমার সাথে ঘটছে তা তো না, এটা তো প্রত্যেকের সাথেই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ মাথা পেতে মাথায় তুলে নিলাম। বলছে যারা আমার মাকে, আমাদের দেশকে বাঁচাবে, বলছে আমার মা, আমার ভাই বোনকে সহস্রটি অত্যাচার থেকে উদ্ধার করতে চাই, তাদেরকে আমি নিজেকে আপন মনে করি। এই ফিরিঙ্গিদেরকে বা এই ব্রিটিশ পুলিশদেরকে আমি আপন বলে মনে করি না। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলল, এই ঘটনা তো আগে বলনি তুমি? অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকলো না। আমাকে যে অপমান করলো কেউ কোনো কিছুই বলো না, এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। লাঠির চোটে আমার যে হাড় পাজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা খুব খুশি হয়েছিল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সুমুখের ঘড়িতে 3টা বাজাতে সে উঠিয়া দাঁড়াইল, বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়িয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়ে নিঃশব্দে নিজের ঘরে চলে গেল।
এটা হলো তার স্বদেশিকতার পরিচয়ের ঘটনাটা দিলেন। এবার যেটা হবে সেটা হচ্ছে অপূর্বকে ট্রান্সফার হতে তাকে ভামর অফিসে তাকে যেতে হবে এবং তার যাওয়ার প্রস্তুতি কিন্তু এই প্যারাটাতে আমরা পাবো। এই প্যারাটাতে কী পেলাম, যে তার স্বদেশিকতার পরিচয়টা পেলাম, কীভাবে তিনি স্বদেশকে ভালোবাসে। ক্লিয়ার? তো কী বলছে, সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বেই একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কইলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েব, মিথিলা এদিকে সব কটা অফিসে গোলযোগ মানে কি সমস্যা দেখা দিচ্ছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। কে বলছে? সে বড় সাহেব। কাকে বলছে? অপূর্বকে বলছে। অবর্তমানে সমস্ত তারই ভারী তো তোমার একটা পরিচয় থাকা চাই, সুতরাং বেশি দেরি করো না, কাল পরশুর মধ্যেই যদি যেতে পারো তাহলে খুব ভালো। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তু নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল। পরদিন অপরাহ্নবেলা সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করে সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রইল একটা আবদালি, আর একটা ছিল অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। তেওয়ারদারি খবরদারির জন্য বাসাতেই রইল। তেওয়ারিকে কোথায় রাখলো? বাসাতেই, অর্থাৎ যেখানে অপূর্ব থাকতো সেই বাসাতেই তাকে রাখলো। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নেই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সইয়া গিয়েছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তই ছিল না। তলরকার তিওয়ারির পিঠ ঠুকিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে সংবাদ দিও। তলরকার কী বলল, যে তিওয়ারি কাকে বলতে? তিওয়ারি হচ্ছে অপূর্বর হচ্ছে রান্নার যে ঠাকুর, সে তাকে বলল যে তোমার অসুবিধা নেই, তোমার যদি কোনো কিছু কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে অফিসে গিয়ে আমাদেরকে খবর দেবে। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিল, ওই যে তলোয়ারকার। ঘাড় বেরোতে বুঝলো, ওই যে সেই গিরিশপত্র, যার কথা বলছিলাম তোমাকে, গিরিশ মহাপাত্র কথাটা, ওই যে দেখো সেই লোকটাই দেখছো, ওই যে মানে দেখাচ্ছে সেই গিরিশ মহাপাত্র লোকটাকে, স্টেশনে দেখা হয়েছে সেটাকে দেখাচ্ছে। বলছে দেখো সেই সবুজ রঙের বাহারি জামা, সবুজ রঙের ফুল মোজা, পামস্যুট, ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মানে প্রভেদ মানে কি, মানে অমিলের মধ্যে একটাই অমিল, সেটা যে আগে বুক পকেটের রুমালটা ছিল, এখন ঘাড়ে মানে গলার মধ্যে। মহাপাত্র এদিকে আসিতে, সম্মুখে আসিতে অপূর্ব ডাকে, কী হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ ব্যস্ত বলছে, একটা মস্ত নমস্কার করিয়া বলে, আগে চিনতে পারি বই কি বাবুমশাই, কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি। কোথায় যাচ্ছে? ভামো। কাকে বলল? গিরিশ মহাপাত্র অপূর্ব তখন বললো গিরিশ মহাপাত্রকে যে আমি ভামোতে যাচ্ছি। গিরিশ কহিল, আগে এনানজাং থেকে 2 জন বন্ধু নোক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ আনে বটে কেউ আফিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু। বলছে বাবু আমি ভারী ধর্মভীরু, বলে সবাই একটু নুকিয়ে আফিম নিয়ে আসে, কিন্তু আমি কিন্তু ওগুলো কিছু করি না, আমি একটু ধর্মভীরী মানুষ। বলি কাজ কি বাপু জোচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ, ললাটে লেখা কে খণ্ডাবে? অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারধারি নেই, সেদিন কেবল তামাশা দেখতে গিয়েছিলাম। তলকার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখছিল, কহিল, বাবুজি मैंने आपको तो जरूर कहा देखा। তো তলোয়ারকার বলছে তোমাকে মনে হচ্ছে কোথাও না কোথাও আমি দেখেছি। গিরিশ কহিল, আসুদিন হে বাবু সাহেব, নকরির বাস্তে কেত্তা জায়গায় তো ঘুমতা হয়। বলছে চাকরির জন্য কোথায় কোথায় ঘুরছি। অপরে বলল, কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবুমশাই, আপনাদের নজর পড়লে না চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র সব কিছুই শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবুমশাই আপনারা। অপূর্ব কলে, আমি ব্রাহ্মণ। আজ্ঞে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম বলিতে বলিতে গিরিশ মহাপাত্র এক উদ্গত কাশির বেগ সামলায় লইয়া ব্যাঘ্রপদের সম্মুখের দিকে কোথায় চলে গেল। বুঝলি, এই পার্টটাতে কি জানলাম, যে অপূর্ব ভামর উদ্দেশ্যে যাবে, ট্রেনে চাপছে, তো সেটা জানলাম। যে চাপ এই পাশ কী জানলাম, এটাতে ভামর উদ্দেশ্যে রওনা দিচ্ছে,
এবং সেখানে স্টেশনে কার সাথে দেখা, গিরিশ মহাপাত্রের সাথে দেখা। এবার লাস্ট যে পার্টটাতে দেখব সেটা হচ্ছে অপূর্ব করলে এই সাব্যসাচীর পিছনে কাকাবাবু সদল বদলে এদেশ ওদেশ ঘুরকে ঘুরে বেড়াচ্ছে তলোয়ারকার বলিয়া সে হাসিল, কিন্তু হে হাসিতে তলোয়ার যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল। করমর্দন মানে কি বলতো, হাত মেলালো, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত যে এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে। সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেউ লোক ছিল না। অর্থাৎ কী বলতো, রামদাস আর তলোয়ারকার মুখটা না বিবর্ণ হয়ে গেল, কারণ গিরিশ মহাপাত্রের সাথে কথা বলে না তাদের মুখটা যে কেমন হয়ে গেল। অপূর্ব এবার যাবার তাল ছিল, সে অতটা লক্ষ্য করেনি। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেউ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে পৈতা বাহির করিয়া বিনা জলে সায়ং সন্ধ্যা সমাপন করছে ব্রাহ্মণের ছেলে। সে সকল ভোজ্যবস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল। পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি, তার যে ব্রাহ্মণ যে লোকটা ছিল পূর্বাহ্নে রাখিয়া গিয়েছিল। শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়ে গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার নিদ্রা ভালোই হবে, ব্যাঘাত কেউ ঘটাবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করল। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙায় পুলিশের লোক তার নাম ধাম ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকন্ধে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। বলছে সে প্রতিবাদ করছে যে কেন তাকে প্রথম শ্রেণীর যাত্রী কেন তাকে এত ডিস্টার্ব করা হচ্ছে। তখন তাকে বলে যে তুমি তো ইউরোপিয়ান নও, তুমি ইউরোপিয়ান হলে তোমাকে চেক করতাম না, তোমাকে এত তল্লাশি করতাম না। অপূর্ব কহে না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার, তুমি তো ঘুমের বিঘ্ন করিতে পারো না। সে হাসিয়া বলে, ওই নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। বলে ইচ্ছা করলে তোমাকে টেনে নামাতে পারি। তাহলে এই গল্পটার মধ্যে কী কী দেখলাম? প্রথম পার্টে দেখলাম হচ্ছে যে পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম পার্টে কী দেখলাম, যে পুলিশের তল্লাশি যাকে খুঁজছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, কিন্তু কার আগমন ঘটল, গিরিশ মহাপাত্রের সম্পর্কে আমরা দেখলাম যে কি তার পরনে কী ছিল সেগুলোর ব্যাপারে দেখলাম। তারপর আস্তে গিরিশ মহাপাত্র চলে গেলে তারপর অপূর্ব সেই গিরিশ মহাপাত্রের যে জিনিসপত্রগুলো দেখেছে তাকে নিয়ে ভাবতে শুরু করে। তারপরে কি বলতো, তরলকার এবং রামদাসের সাথে যখন সে যোগাযোগ করলো তখন তার বাড়ির চুরির ঘটনাটা বললো। এবার সেই চুরি বেঁচে গেছিলো কার জন্য, সেই খ্রিস্টান মেয়েটির জন্য। তারপরে সেখানে এসে পুলিশের অভিযোগ জানাতে গেলে পুলিশ খুব একটা অভিযোগ নেয় না, কারণ পুলিশ কিসে ব্যস্ত ছিল, স্বদেশীদেরকে ধরার জন্য। তারপরে কিসের পরিচয় পেলাম অপূর্বর, সে স্বাদেশিকতার পরিচয় পেলাম, কারণ তার উপরে যে একবার প্ল্যাটফর্মে যে অত্যাচারটা করা হয়েছিল, তাকে সেই ইন্ডিয়ান বলে, ভারতীয় বলে তার উপরে যে অত্যাচার করা ছিল সেটা খুব একটা সে মেনে নিতে পারেনি। এবং সেই জন্য সে কী করে, বলে এই স্বদেশীরা হচ্ছে আমার মা, আমার ভারতবাসীকে বাঁচানোর চেষ্টা করছে, অর্থাৎ তাদেরকেই আমি আরও বেশি করে সাপোর্ট করব, অর্থাৎ তাদেরই পক্ষ নিব, এই পুলিশদের পক্ষ। সেই পুলিশ আমার পরিচিত হোক না কেন, ঠিক আছে। তারপরে কি দেখলাম, যে তাকে এই সম্পর্কে বললো। তারপরে কি আসলো, যে অপূর্বকে কি বললো, ভ্রমণ উদ্দেশ্যে যেতে হবে। কোথায়? সেখানকার অফিসের মধ্যে গোলযোগ মানে সমস্যা দেখা দিচ্ছে, তাকে সেই সমস্যার সমাধান করতে যেতে হবে। সে ভ্রমণ উদ্দেশ্যে রওনা দিল। কে সাথে তার গেল? রামদাস এবং তলোয়ারকার তাকে আগাতে গেল। কোথায়? স্টেশনে কার সাথে দেখা হলো? গিরিশ মহাপাত্রের সাথে দেখা হলো। গিরিশ মহাপাত্র বললেন যে বাবু আমাকে এবার মাফ করবেন, কারণ কি আপনাদের চোখ পড়লে আমরা চাকরি হয়তো পাবো না। এবং গিরিশ মহাপাত্রের সাথে দেখা হওয়া মাত্রই তলোয়ারকার এবং রামদাসের মুখটা বিবর্ণ হয়ে গেল। তারপর লাস্টে যখন ট্রেনে যখন যাচ্ছিল তখন অপূর্ব ভাবলো যে এবার খেয়ে দিয়ে ঘুমালে হয়তো কেউ বিরক্ত করবে না, কিন্তু বার তিনেকবার তাকে কী করা হয়েছে, তাকে উঠিয়ে নাম ধাম জিজ্ঞেস করে তখন যখন প্রতিবাদ করেছে তখন তাকে কী বলেছে, তুমি তো ইউরোপিয়ান নও, তুমি ইউরোপিয়ান না হলে তোমাকে নাম ধাম জিজ্ঞেস করানো যেত না। তখন বলছে আমি তো প্রথম শ্রেণীর যাত্রী,
বলছে প্রথম শ্রেণীর যাত্রী ওটা রেলওয়ে কর্মচারীদের নিয়ম, আমাদের না, আমরা হচ্ছে পুলিশ, আমরা যদি ইচ্ছা করি তাহলে তোমাকে ট্রেন থেকেও নামিয়ে দিতে পারি। তো সেটাই বলছে পথের দাবিটা কার, একটা পথের দাবি যে গল্প, ওই যে উপন্যাসটা লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটা, সেটাই বলছে যে পথের দাবি, পথটা কে দাবি করবে, ইংরেজদের না আমাদের ভারতীয়দের। এটা বলে এখানেই